सेकंड पेपर चैप्टर थी क्वांटिटेटिव केमिस्ट्री क्वांटिटेटिव So that the topic for today হলো acid base indicator. Acid base indicator. Acid base indicator. So which is very important one part. Important একটা part হচ্ছে acid base indicator. This is one single class you will preserve on this topic, acid base indicator. তাহলে এই টপিকটা যদি একটা সিঙ্গেল ক্লাসে আজকে ইনশাআল্লাহ কমপ্লিট করব, তাতে করে যেটা হবে যে এই ক্লাসটা ভেরি মাচ হেল্পফুল হবে ফর বোথ এমসিকিউ এন্ড সিকিউ। ফর বোথ সিকিউ এন্ড এমসিকিউ তে এই পার্টটা রিয়েলি ইম্পর্টেন্ট। তো এখন আসো যে যদি তোমাকে ডিফাইন করতে বলে যে হোয়াট ইজ ইন্ডিকেটর, যদি ডিফাইন করতে বলে হোয়াট ইজ ইন্ডিকেটর, এটা সিকিউতে ডিফাইন করতে হতে পারে যে হোয়াট ইজ ইন্ডিকেটর। এর বাইরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা এই জায়গায় যে তোমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাবা বা প্র্যাকটিক্যাল এক্সাম দিতে যাবা, তখন যে ভাইবা হয় সেই ভাইবাতে ধরো এটা একটা কমন কোশ্চেন, তা হচ্ছে হোয়াট ইজ ইন্ডিকেটর। তার ইন্ডিকেটর হচ্ছে এরকম যে the substance which determine the end point of titration is called indicator. The substance which determines the end point of titration is called indicator. The substance তার মানে and indicator একটা সাবস্টেন্স, একটা কেমিক্যাল সাবস্টেন্স অবশ্যই, one chemical substance যেটা ডিটারমিন করে the end point of a titration. End point of a titration তোমরা জানো যে টাইট্রেশনের রুল কি? টাইট্রেশনের রুল হচ্ছে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন এটা এমন হতে পারে যে অ্যাসিড বেসকে নিউট্রালাইজ করতেছে, ভাইস ভার্সা বেস অ্যাসিডকে নিউট্রালাইজ করতেছে। বাট তুমি কখন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে রিঅ্যাকশনটা কোন পয়েন্টে এসে নিউট্রালাইজ হইল, ঠিক কখন এসে সলিউশনটা নিউট্রাল হবে। Okay, তাহলে okay, again come back. The topic is acid base indicator and we are trying to understand what is indicator. So the definition of indicator হচ্ছে এরকম যে the substance which determines the end point of titration is called indicator. End point মানে কি? সাপোজ টু সে তুমি অ্যাসিড দিয়ে বেসকে নিউট্রালাইজ করবা, vice versa base দিয়ে অ্যাসিডকে নিউট্রালাইজ করবা, and you need to read the volume of acid, you need to read the volume of base when it neutralize each other. এখন তুমি যে রিড করবা কখন কোন পয়েন্ট, যে পয়েন্টে অ্যাসিড বেসকে বেস অ্যাসিডকে নিউট্রালাইজ করে, একটা সলিউশন তো দেখে বোঝা যাবে যে এটা নিউট্রালাইজ হয়েছে। একটা সলিউশন কি দেখে বোঝা যায় যে একটা সলিউশন এখন এটা নিউট্রালাইজ? তুমি কি সলিউশন দেখেই বলে দিতে পারো এটা অ্যাসিডিক, এটা বেসিক, এটা নিউট্রাল? পারো না। তাহলে অ্যাসিড বেস মিক্স হবে, সলিউশনটা নিউট্রাল হবে, এটার জন্য একটা ভিজিবল চেঞ্জ থাকা দরকার। আর ইন্ডিকেটর কি করে? তার কালার চেঞ্জ করে। ইন্ডিকেটরের কালার চেঞ্জ হয়, অ্যাসিড থেকে বেসের দিকে, বেসের থেকে অ্যাসিডের দিকে যখন টার্ন করে তখন ইন্ডিকেটর কালার চেঞ্জ করে। ইন্ডিকেটর যখন কালার চেঞ্জ করে তখন আমরা অফ করে দিই।
আমরা অফ করে দিই মানে কি, মানে অ্যাডিশন, অ্যাসিড বা বেজের যে অ্যাডিশন সেটাকে স্টপ করে দেই। কেন স্টপ করে দেই? বিকজ উই নো যে দিস ইজ দ্য এন্ড পয়েন্ট অফ টাইট্রেশন এন্ড ইন্ডিকেটর ডিড ইট। ইন্ডিকেটর এটা করে আসতেছে। ওকে, তাহলে এই হচ্ছে গিয়া হোয়াট ইজ ইন্ডিকেটর। এন্ড রিমেম্বার ওয়ান থিং, তা হচ্ছে ইন্ডিকেটর হিসেবে যে সকল সাবস্টেন্স ইউজ করতেছি আমরা, ইন্ডিকেটর হিসেবে যাদেরকে ইউজ করি আমরা, আমরা তো জানবো যে ইন্ডিকেটর হিসেবে আমরা কি ইউজ করি, কিন্তু একটা বেসিক নলেজ থাকে যেন তোমার, যে ইন্ডিকেটর হিসেবে ইউজুয়ালি আমরা ইউজ করব হচ্ছে উইক অ্যাসিড, যেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড। আমরা ইউজ করব হচ্ছে উইক বেস, অর্গানিক বেস। দেখো তোমরা জেনে রাখো, অর্গানিক যেমন অ্যাসিড আছে, অর্গানিকের তেমনি বেসও আছে। আচ্ছা, উইক অ্যাসিড হচ্ছে অর্গানিক অ্যাসিড, উইক বেস হচ্ছে অর্গানিক বেস। ইন্ডিকেটর হিসেবে আমরা ইউজ করি হচ্ছে উইক অ্যাসিড অর উইক বেস, আমরা ইন্ডিকেটর হিসেবে ইউজ করি। যে সকল ইন্ডিকেটর আমরা ইউজ করতেছি অ্যাসিড বেস ইন্ডিকেটর, ওইগুলো হয় অর্গানিক অ্যাসিড নয় অর্গানিক বেস। এখন আসো যে হাউ ইন্ডিকেটর ওয়ার্ক, কিভাবে ইন্ডিকেটর কাজ করে, ইন্ডিকেটর কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রসিডিউরটা কি, ওয়ার্কিং মেকানিজম কি ইন্ডিকেটরের। ফর এক্সাম্পল, you are taking sodium carbonate বা sodium hydroxide, sodium carbonate or sodium hydroxide, you are taking sodium carbonate, sodium hydroxide, and তুমি কি করতেছো, এর মধ্যে আরেকটা সলিউশন অ্যাড করতেছো যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওটা হচ্ছে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভাইস ভার্সা, সলিউশন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তুমি অ্যাড করতেছো সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটাই হতে পারে। এখন আসো যে আমরা একটা ইন্ডিকেটরের কথা বলি, তা হচ্ছে ফেনপথেলিন। একটা ইন্ডিকেটরের নাম আমরা জেনে নিলাম, তা হচ্ছে ফেনপথেলিন, আর তা হচ্ছে ফেনপথেলিন। আর ফেনপথেলিন হচ্ছে একটা উইক অর্গানিক অ্যাসিড। ফেনপথেলিন হচ্ছে একটা উইক অর্গানিক অ্যাসিড। ফেনপথেলিন হচ্ছে একটা উইক অর্গানিক অ্যাসিড, যেটাকে HIN দিয়ে আমরা ডিনোট করলাম। HIN, এটা যেমন HCl, এটা হচ্ছে HIN, ইন্ডিকেটর হিসেবে আমরা মেনশন করলাম। এখন আসো, ডিউরিং টাইট্রেশন আমরা ইন্ডিকেটর ইউজ করি। ডিউরিং আমরা কি করি, ইন্ডিকেটর ইউজ করি। আমরা কিন্তু ইন্ডিকেটর ইউজ করি কখন, যখন আমরা একটা সলিউশনকে টাইট্রেট করতে যাই, ঠিক ওই সলিউশনটার মধ্যেই আমরা কি করি, ইন্ডিকেটর ইউজ করি। ওই সলিউশনে আমরা কি করি, ইন্ডিকেটর ইউজ করি। তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন নিয়েছো, তার মধ্যে তুমি ফেনপথেলিন অ্যাড করো, অথবা তুমি সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছো, তার মধ্যে তুমি ফেনপথেলিন অ্যাড করো। এখন ফেনপথেলিন যে HIN, এই যে HIN, এই ফেনপথেলিন যদি ডিসোসিয়েট হয়, তাহলে পরে যদি ডিসোসিয়েট হয় তাহলে সে প্রোটন দিবে। ফেনপথেলিন যদি ডিসোসিয়েট হয় তাহলে সে প্রোটন দিবে। ফেনপথেলিন ডিসোসিয়েশন যদি না হয়,
মানে ফেনোক্সেলিন যদি ডিসোসিয়েট না করে তাহলে এটা কালারলেস। ফেনোক্সেলিন যদি ডিসোসিয়েট না হয় তাহলে কালারলেস, আর যদি ফেনোক্সেলিন ডিসোসিয়েট হয় তাহলে ফেনোক্সেলিনের কালার হয়ে যায় পিঙ্ক। ফেনোক্সেলিনের কালার হয়ে যায় পিঙ্ক, তার মানে ফেনোক্সেলিন যদি কালারলেস থাকে, মানে যদি আয়োনাইজ না হয় তাহলে কালারলেস থাকবে, আর যদি আয়োনাইজ হয় তাহলে পিঙ্ক হবে। ফাইন। এখন তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশনে ফেনোক্সেলিন ইউজ করো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি তুমি ফেনোক্সেলিন ইউজ করো, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সে ফেনোক্সেলিন ডিসোসিয়েট হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশনে ফেনোক্সেলিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশনে আনডিসোসিয়েটেড থাকবে, ডিসোসিয়েট হবে না। কেন হবে না? কারণ অল টাইম মনে রাখবা, দুইটা অ্যাসিড যদি মিক্স করো তাহলে যেটা স্ট্রং সেটা ডিসোসিয়েট হয়, যেটা উইক সেটা ডিসোসিয়েট হয় না। দুইটা যদি তুমি অ্যালকালি মিক্স করো তাহলে পরে যেটা স্ট্রং সেটা ডিসোসিয়েট হবে, আর যেটা উইক সেটা ডিসোসিয়েট হবে না। তাহলে ফেনোক্সেলিন যেটা একটা উইক অর্গানিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে সেটা ডিসোসিয়েট হবে না। তার মানে কি হলো, যে ডিসোসিয়েট যদি না হয় তাহলে কালারলেস। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশনে ফেনোক্সেলিন কি অবস্থা থাকবে? কালারলেস। আচ্ছা, তুমি এবার কি করতেছো? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে থাকতে এক সময় এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিউট্রালাইজ হয়ে যাবে। সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিবে। করে দেওয়ার পরে তারপরে যখন তুমি 1 ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড হবে, তখন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউট্রালাইজ হয়ে গেল, তারপরে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি একটা ড্রপ অ্যাড করো, তাহলে ওই সলিউশনটা তখন কি হয়ে যাবে? বেসিক হয়ে যাবে। অ্যাসিডিক সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করলা, নিউট্রালাইজ হইলো, তারপরেও তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো। তুমি তো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছিলা, তুমি তো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাডই করতে যাচ্ছিলা, অ্যাড করতেছো, একসময় সলিউশন নিউট্রাল হয়ে যাবে, তারপরেও তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো। সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যখন অ্যাড করতেছো তখন কিন্তু তুমি এমন না খুব র্যান্ডম অ্যাড করতেছো, তুমি তো একটা ড্রপ 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপ স্লোলি অ্যাড করতেছো। যখন কিনা সোডিয়াম হাইড্রোক্সাইড 1 ড্রপ অ্যাড করছো তখনই সলিউশনটা অ্যাসিডিক নাই, বেসিক হয়ে যাবে। আর যখনই সলিউশন বেসিক, তখন এই যে তোমার হচ্ছে গিয়া ফেনোক্সেলিন, সে তখন ডিসোসিয়েট হবে। কেন ডিসোসিয়েট হবে? কারণ তখন তো সলিউশন বেসিক, হোক না সে উইক অ্যাসিড, কিন্তু সলিউশন তো বেসিক। তাহলে দ্যাট টাইম সে কি হবে? ডিসোসিয়েট হবে। তাহলে যখনই তোমার হচ্ছে গিয়া ফেনোক্সেলিন ডিসোসিয়েট হয়ে যাবে, তখনই সলিউশনটা কি হয়ে যাবে? পিঙ্ক হয়ে যাবে। একটা ড্রপের কারণে জাস্ট সলিউশনটা পিঙ্ক হয়ে যাবে। আর সলিউশন তুমি পিঙ্ক দেখলে তুমি স্টপ করে দিবা। পিঙ্ক দেখলে কি করে দিবা? স্টপ করে দিবা। কেন? কারণ তুমি বুঝতে পারছো যে সলিউশনটা নিউট্রাল হয়ে গেছে। একটা ড্রপ তেমন যায় আসে না, সলিউশনটা নিউট্রাল হয়ে গেছে, আর তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবে না, স্টপ করে দিবা। তাহলে দিস ইজ দ্য মেকানিজম। ঠিক ভাইস ভার্সা, সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট এর মধ্যে যদি তুমি কি করো, ফেনোক্সেলিন ইউজ করো, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট তো বেশ, আর এর মধ্যে যদি তুমি ফেনোক্সেলিন অ্যাড করো তাহলে তো ফেনোক্সেলিন ডিসোসিয়েট হয়ে থাকবে, তখন সলিউশনে ফেনোক্সেলিন ডিসোসিয়েট হয়েই থাকবে। আর সলিউশনে যদি ফেনোক্সেলিন ডিসোসিয়েট হয়ে থাকে তাহলে সলিউশনটা আগে থেকে পিঙ্ক হয়ে থাকবে। সলিউশনটা আগে থেকে কি হয়ে থাকবে? পিঙ্ক হয়ে থাকবে। পিঙ্ক হয়ে থাকার পরে তুমি যখন HCl অ্যাড করে যাচ্ছ, HCl একটা সময় এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি করে দিবে? নিউট্রাল করে দিবে। করার পরে একটা ড্রপ যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে তখন লিডিংটা কার হাতে চলে যাবে? লিডার কে হয়ে যাবে? সলিউশনটা লিড দিবে কে তখন? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সলিউশনের কন্ট্রোল কার হাতে চলে যাবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাতে। যখন সলিউশনের কন্ট্রোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাতে চলে যাবে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড তো উইক, তখন সে আনডিসোসিয়েটেড অবস্থায় চলে যাবে। কারণ মনে করবে বিগ দাদা চলে আসছে, আমি এবার পালাই। সে যখন আবার আনডিসোসিয়েটেড অবস্থায় চলে যাবে, দ্যাট টাইম আবার কালারলেস হয়ে যাবে। তার মানে পিঙ্ক কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। যখনই তুমি দেখবা যে পিঙ্ক কালার ডিসঅ্যাপিয়ার, স্টপ অ্যাডিং হাইড্রোক্লোরিক অ্যাসিড, তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করা স্টপ করে দিবা।
and this is the mechanism of indicator, কিভাবে ইন্ডিকেটর কাজ করে। তাহলে we tend to know যে what is indicator and how indicator works, what is indicator and how indicator works, অর্থাৎ ইন্ডিকেটর কি, কারা, এবং ইন্ডিকেটর কিভাবে কাজ করে। আন্ডারস্টুড? এবার এসো তো ভাইটাল একটা টেবিল, ভেরি মাচ ভাইটাল একটা টেবিল, তা হলো অ্যাসিড বেস ইন্ডিকেটর। অ্যাসিড বেস ইন্ডিকেটর, অ্যাসিড বেস ইন্ডিকেটর pH limit, color in acidic solution, color in basic solution. Okay, first time phenolphthalein, phenolphthalein, phenolphthalein অ্যাসিড বেস ইন্ডিকেটর, phenolphthalein যার pH এর লিমিট হচ্ছে, যার pH এর লিমিট হচ্ছে 8 to 10.3, 8 থেকে 10.3, যেটা অ্যাসিডিক সলিউশনে কালারলেস এন্ড এটা বেসিক সলিউশনে পিঙ্ক, বেসিক সলিউশনে পিঙ্ক। phenolphthalein, মিথাইল অরেঞ্জ, another ইন্ডিকেটর হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জের pH এর রেঞ্জ হচ্ছে 3.1 থেকে 4.2, 3.1 থেকে 4.2। তবে আমি একটু বলি, এগুলো একটু ভ্যারি করতে পারে, অল্প স্বল্প ভ্যারি করতেও পারে। তো মিথাইল অরেঞ্জ হচ্ছে 3.1 থেকে 4.2, এন্ড যেটা অ্যাসিডিক সলিউশনে কালার দিবে রেড আর বেসিক সলিউশনে কালার দিবে ইয়েলো। তার মানে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জকে মিথাইল অরেঞ্জ কেন বলে, কারণ ওটার নিজের কালার অরেঞ্জ। মিথাইল অরেঞ্জের নিজের কালারটা হচ্ছে অরেঞ্জ কালার, কিন্তু যেটা অ্যাসিডিক সলিউশনে তুমি যদি অ্যাড করো তাহলে সলিউশন রেড হবে, আর যদি বেসিক সলিউশনে অ্যাড করো তাহলে সেটা ইয়েলো হবে। তার মানে অ্যাসিডিক সলিউশন থেকে যদি বেসিক সলিউশনের দিকে টার্ন করো তাহলে এটা ইয়েলো হয়ে যাবে, রেড থেকে ইয়েলো, আবার ইয়েলো থেকে রেড হয়ে যাবে। তার মানে কালার চেঞ্জ, তো রেড থেকে ইয়েলো হবে অথবা ইয়েলো থেকে রেড হবে। আরেকটা হলো মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, আরেকটা হচ্ছে মিথাইল রেড। তো মিথাইল রেডের pH এর রেঞ্জটা আমি একটু বলি যে এগুলো কিন্তু একটু ভ্যারি করে, একটু ভ্যারি করে বলতে ইনফরমেশন অনেকটা অনেক সময় ভ্যারি করে, তবে মোটামুটি এরকমই আসবে। তো মিথাইল রেডকে 4.8 থেকে 6.3 পর্যন্ত দেখানো যেতে পারে, মিথাইল রেড হচ্ছে এটা। আর এটার বেলায়ও কালারের অবজারভেশন সেম, রেড ইয়েলো, অ্যাসিডিকে রেড, এন্ড তোমার হচ্ছে ইয়েলো হচ্ছে বেসিক সলিউশনে। তার মানে মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড যেটা ইউজ করে না কেন, অ্যাসিডিক সলিউশনে রেড কালার দিবে, রেড থেকে ইয়েলো হলে স্টপ করে দিবা, আবার ইয়েলো আছে ইয়েলো থেকে রেড হলে স্টপ করে দিবা, এরকমটা। তাহলে এই টেবিলটা ইউ হ্যাভ টু রিমেম্বার। স্যার বলো pH লিমিটটা স্যার। pH লিমিটটা এখনো বুঝবা না, শুধুমাত্র ইনফরমেশনটা এখন ক্যাচ করো, ঠিক আছে? তাহলে pH এর লিমিট হচ্ছে, আর একটু মানে একটু বলে রাখি, একটু পরে আরো ভালো বুঝবা, তবু অ্যাডভান্স বলে রাখি। মানে এই যে কালার চেঞ্জ হয়, এই যখন এই যে এই কালারটা চেঞ্জ হবে না, কালারলেস পিঙ্ক, পিঙ্ক কালার রেড, ইয়েলো, ইয়েলো রেড, এই যে কালারটা চেঞ্জ হবে ওই চেঞ্জের সময় কত pH থাকে, মানে কোন pH এর মধ্যে সে কালারটা চেঞ্জ করে, 8 থেকে 10 এর ভিতরে। অর্থাৎ যখন কালার চেঞ্জ হয় তখন pH ও তো চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয় তখন pH এরও তো চেঞ্জ হয়। তো এই pH এর চেঞ্জের লিমিট হচ্ছে এটা, pH এর চেঞ্জের লিমিট হচ্ছে এটা, pH এর চেঞ্জের লিমিট হচ্ছে এটা। অর্থাৎ এই pH এর এই চেঞ্জের ভিতরে, মানে সলিউশনের pH যদি এর ভিতরে থাকে, এই লিমিটের মধ্যে থাকে, pH এর মানে হচ্ছে লিমিট,
তাইলে কালারটা চেঞ্জ হয়, মানে ওই কালার যখন চেঞ্জ হয়, মানে পিএইচ মানে তোমার সলিউশনের যখন নেচার চেঞ্জ হয়, তখন এই পিএইচ এ চলে আসে সলিউশনটা। ওকে স্যার। মানে অর্থাৎ এরা কালার চেঞ্জ করবে কিন্তু এই পিএইচ এর ভিতরে, এরা কালার চেঞ্জ করবে কিন্তু এই পিএইচ এর আন্ডারে, এর আগে না পরে না। এই হচ্ছে অ্যাসিড বেস ইন্ডিকেটর, রিমেম্বার। হ্যাঁ, আচ্ছা, এবার তোমরা যে জিনিসটা জানবা সেটা হলো সুইটেবল ইন্ডিকেটর। সুইটেবল ইন্ডিকেটর, যেটাকে অনেক সময় অনেকে পড়াবে ইন্ডিকেটর। দিস ইজ ওয়ান ভাইটাল টপিক, তা হলো সুইটেবল ইন্ডিকেটর আর ইন্ডিকেটর সিলেকশন, অর্থাৎ কোন টাইটেশনে কোন ইন্ডিকেটর সুইটেবল, অথবা একটা টাইটেশন দেওয়া আছে, এখানে একটা ইন্ডিকেটর সিলেক্ট করতে হবে, তো দ্যাট সিলেকশনও এট দ্য সেম টাইম কোনটা সুইটেবল, যেটা সুইটেবল সেটাই তো সিলেক্ট করব, তো ইন্ডিকেটর সিলেকশনও বলবো বা সুইটেবল ইন্ডিকেটর বলবো। এন্ড এটা ট্রুলি ভাইটাল টপিক, ট্রুলি ভাইটাল, যেটা কিনা আমরা 2017, 2018, 2019 আসতে দেখেছি। চিন্তা করো একবার, স্ট্রেঞ্জ যে 17, 18, 19 কনজিকিউটিভ 3 ইয়ার্সে একই কোশ্চেন, মানে শুধুমাত্র হয়তো অ্যাসিড দিয়ে চেঞ্জ করে দিতে, সেম অবজারভেশন যে সিলেক্ট দ্য সুইটেবল ইন্ডিকেটর। 17, 18, 19, 20 পরীক্ষাই হয় নাই, তাহলে কতটা ইম্পর্টেন্ট। তো ওই কাজটা করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তো ইন্ডিকেটর সিলেকশনে যে জিনিসটা দেখতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে যে যদি দেখো যে স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস, টাইট্রেশন বিটুইন হচ্ছে স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস। যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হয়, অর্থাৎ অ্যাসিডও স্ট্রং বেসও স্ট্রং, অ্যাসিডের মধ্যে মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড দিল অথবা নাইট্রিক অ্যাসিড দিল, এন্ড বেস হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড দিল বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিল, এর বাইরে যাবার চান্স নাই। তাহলে যদি এরকম অ্যাসিড বা বেস দেয়, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দেয়, তাহলে সুইটেবল ইন্ডিকেটর হচ্ছে এনি ইন্ডিকেটর বা অল ইন্ডিকেটর। তাহলে কি ডিসিশন কি, যে যদি অ্যাসিড এন্ড বেস দুইটাই স্ট্রং হয়, তাহলে তুমি ইন্ডিকেটর সিলেক্ট করা কোনো ব্যাপার না, যে কোনো ইন্ডিকেটর নিলেই পারবা। এনি ইন্ডিকেটর, অল ইন্ডিকেটর, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এদের মধ্যে যদি টাইট্রেশন হয়, অর্থাৎ স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যালকালির মধ্যে যদি টাইট্রেশন হয়, তাহলে ইন্ডিকেটর সিলেক্টের ডিসিশন কি হবে, এনি ইন্ডিকেটর, অল ইন্ডিকেটর। যদি আমরা ওই তিনটার কথা বলি, ফেনোক্সেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তিনটা ইউজ করা যাবে। এখন তোমরা ডেফিনেটলি জানতে চাইবে কিভাবে বুঝবো বা কেন, সেটা আসবো, জাস্ট ওয়েট। তাহলে তুমি যদি দেখো যে স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যালকালি, এন্ড তোমাকে বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন্ডিকেটর বা সুইটেবল ইন্ডিকেটর, তাহলে মিথাইল মানে অপশনে থাকবে এনি ইন্ডিকেটর। আর যদি মাল্টিপল কম্পিটিশন করে দেয় 1, 2, 3, ফেনোক্সেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তাহলে তুমি অ্যান্সার ধরবা কি, আনসার 1, 2, 3। সেকেন্ড অপশন হলো, ধরো স্ট্রং অ্যাসিড প্লাস উইক অ্যালকালি বা উইক বেস। যদি এমন হয় যে অ্যাসিড স্ট্রং বাট বেস উইক, স্ট্রং অ্যাসিড বাট উইক বেস, তার মানে অ্যাসিডে কারা থাকবে,
হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ওরাই থাকবে, কিন্তু বেইজে যায় উইক বেইজ হবে। এন্ড উইক বেইজের এক্সাম্পল হিসেবে তোমাদেরকে মানে এমন কিছু দিবে না যে তোমাদের চেনা না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবে। উইক বেইজে রিপ্রেজেন্ট করবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফর, মানে মোটামুটি এইটাই দিবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিল, যেটা একটা উইক বেইজ। তারপরেও বাই এনি চান্স অ্যাক্সিডেন্টাল কথা বলা ঠিক হবে না, অনেক সময় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কেউ রিপ্রেজেন্ট করতে পারে। ধরো একটা অপশন বাড়াইয়ে রাখলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে স্ট্রং অ্যাসিড, উইক বেইজ। যদি স্ট্রং অ্যাসিড আর উইক বেইজ হয় তাহলে সুইটেবল ইন্ডিকেটর কি হবে? তাহলে সুইটেবল ইন্ডিকেটর হবে মিথাইল রেড এন্ড মিথাইল অরেঞ্জ। মানে আমাদের গিভেন যে আউট অফ থ্রি, তাদের মধ্য থেকে মিথাইল রেড এন্ড মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এন্ড মিথাইল অরেঞ্জ। বলি তোমাদেরকে 2017 শুধুমাত্র ডিরেক্ট বলছে যে সুইটেবল ইন্ডিকেটর কি হবে, ইন্ডিকেটর না দিয়ে 2017 কোনো ইন্ডিকেটর না দেয় নাই, কিন্তু কোশ্চেনে ডাইরেক্ট কোশ্চেন করছে যে কোনটা সুইটেবল হবে ইন্ডিকেটর। বাট 2018 আর 2019 যেটা করছে ইন্ডিকেটর মেনশন করা ছিল, এবং ইন্ডিকেটর মেনশন করার সাথে সাথে ইন্ডিকেটরের পিএইচ ভ্যালু মেনশন করা ছিল। ইন্ডিকেটরের না 17 হলো ইন্ডিকেটরের মেনশন ছিল না, কোশ্চেনে বলা ছিল যে কোন ইন্ডিকেটরটা সুইটেবল হবে। 18 এটা কি করলো, ইন্ডিকেটরের নাম দিচ্ছে, নেম মেনশন করছে, ইন্ডিকেটরের নেমটা মেনশন করছে। আর 2019 যেটা কি করলো, ইন্ডিকেটরের নাম মেনশন করে নাই, বলছে ইন্ডিকেটর এ, ইন্ডিকেটর বি। তাহলে ইন্ডিকেটর এ আর বি দিয়ে কি আমি ডিসিশন নিতে পারবো না। তো সেক্ষেত্রে কি করছে 19 ইন্ডিকেটর এ এর পিএইচ লিমিট কত আর ইন্ডিকেটর বি এর পিএইচ লিমিট কত সেটা বলে দিছে। তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা আছে? 17 কোশ্চেনে কোনো সমস্যা হয় নাই, কারণ হলো ওখানে কি বলছে যে কোনটা সুইটেবল ইন্ডিকেটর ফর দিস টাইপ টেস্ট, এবং স্টুডেন্টরা ধরতে পারছিল যে ওইখানে উইক বেস এন্ড স্ট্রং অ্যাসিড, উইক বেস স্ট্রং অ্যাসিড। উইক বেস এন্ড স্ট্রং অ্যাসিড। কে যেন জয়েন করতে গেল নাকি? আমি একটু যদিও আমি বোর্ড কোশ্চেন সলভ করাই রিভিশনে গেলে, তখন তো দেখতেই পাবা। তারপর একটু ইন অ্যাডভান্স বলি যেহেতু এই টপিকের উপরে 17 কোনো সমস্যা হয় নাই, বিকজ ওখানে একটা উইক বেস ছিল, স্ট্রং অ্যাসিড ছিল, আর স্টুডেন্ট করছে যে মিথাইল অরেঞ্জ। কেউ যদি মিথাইল রেডও বলতো তবুও তাদেরকে আমরা মার্ক দিতাম, মিথাইল অরেঞ্জ সবাই বলে আসছে। যাই হোক, এই এসে কি হইলো, দুইটা ইন্ডিকেটর বলে দিচ্ছে, ফেনোক্সিলিন, মিথাইল অরেঞ্জ। ফেনোক্সিলিন বা মিথাইল অরেঞ্জ কোনটা সুইটেবল ইন্ডিকেটর সেখানে ডিসিশন হয়েছে। আর 19 এসে কি করলো, যেহেতু ইন্ডিকেটরের নাম বলেনি তাহলে পিএইচ এর লিমিট বলে দিছে। তাকে স্টুডেন্ট কি বুঝতে পারবে না যে পিএইচ লিমিট কত হইলে কোন ইন্ডিকেটর কভার করবে, এমনটাই আর কি। এই ক্ষেত্রে সুইটেবল ইন্ডিকেটর আমাদের জানা ইন্ডিকেটরের মধ্যে মিথাইল রেড এন্ড মিথাইল অরেঞ্জ। স্ট্রং অ্যাসিড আর উইক বেস যদি হয় তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। থার্ড অপশন হলো উইক অ্যাসিড এন্ড স্ট্রং বেস। উইক অ্যাসিড, স্ট্রং বেস, অর্থাৎ এবার অ্যাসিডটা উইক, অ্যাসিড উইক, বাট অ্যাসিড উইক, বেস স্ট্রং, অ্যাসিড উইক, বেস স্ট্রং, বেস স্ট্রং। ও আই ডিড মিস্টেক, আমি একটা ভুল করছি। ওইখানে না উইক বেসের জায়গায় তোমরা সোডিয়াম কার্বনেটটা লিখে নিও তো,
কারণ ওটা দিয়েই সবচেয়ে বেশি দেয়, আমি সেটাই মিস করে গেছি। আমি যে মেনশন করলাম না যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কি জানো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এইটা মেনশন করছিলাম। সরি, আমি খুব বড় একটা মিস্টেক করছি। সোডিয়াম কার্বনেট ওই টিমে যাবে। সোডিয়াম কার্বনেট, এটাই সবচেয়ে কনফিউজিং যে সোডিয়াম কার্বনেট কোন টিমে, এটাই তো সবচেয়ে কনফিউজিং। মনে রাখবা, সোডিয়াম কার্বনেটকে উইক বেসে কনসিডার করবা, সোডিয়াম কার্বনেটটাকে উইক বেসে কনসিডার করবা। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাথে ওটা লিখে রাখবা, সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এখানে উইক অ্যাসিড হিসেবে যাদেরকে আমরা দিতে দেখি তার মধ্যে মানে সবচেয়ে বেশি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। মানে উইক অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে ম্যাক্সিমাম টাইমে দেখবা যে ইথানোয়িক অ্যাসিড, মানে ইথানোয়িক অ্যাসিড দিয়েই মানে উইক অ্যাসিডকে ম্যাক্সিমাম টাইমে রিপ্রেজেন্ট করে। তাহলে ইথানোয়িক অ্যাসিডই মনে করো উইক অ্যাসিডকে রিপ্রেজেন্ট করবে। তারপরেও H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা একটা উইক অ্যাসিড হিসেবে কনসিডার করবা। তাহলে এই দুইটা আমি ধরে নিচ্ছি, এইটা এই যে তিন বছরের মধ্যে যে আসছে সি আসছে, এই একবার শুধু উইক অ্যাসিড আসছে, এইবার এইটাই দিচ্ছে, যার কারণে আর কি দিবে সেটা তো বলা যাচ্ছে না, তবু আমি একটা দিয়ে দিলাম এটা। আচ্ছা, অ্যাসিডের পরে বেস, বেস তো স্ট্রং বেস তো সোডিয়াম হাইড্রোক্সাইডই মানে দিবার চান্স বেশি, সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে রেখে দিই। তাহলে উইক অ্যাসিড আর স্ট্রং বেস হইলে সুইটেবল ইন্ডিকেটর কি হবে? আমরা গেস করতে পারতেছি কি হবে, ফেনফথেলিন। তার মানে ওই আউট অফ সিটে তোমরা খেয়াল করে দেখো, আউট অফ সিটে ফেনফথেলিন যেটা পিএইচডিবিতে আপারে ছিল, আর মিথাইল অরেঞ্জ মিথাইল রেড দেখো পিএইচডিবি কিন্তু লোয়ারে ছিল। তার মানে ওখানেই দুইটা টিম, ফেনফথেলিনের দলে যাবা না মিথাইল অরেঞ্জের দলে যাবা, ব্যাপারটা ওই রকম। তাহলে সুইটেবল ইন্ডিকেটর এটা ফেনফথেলিন। তার মানে স্ট্রং বেস হইলে ফেনফথেলিন, স্ট্রং বেস হইলে ফেনফথেলিন। আচ্ছা, আরেকটা অপশন আছে যেটা দিবে না, তবু ফর কিউরিসিটি জানা, যে যদি উইক অ্যাসিড এন্ড উইক বেস হয়, অর্থাৎ যদি দুইটা উইক হয়। শোনো, দুইটা উইক দিয়ে আমরা কোনোদিনও টাইট্রেশন করি না, দুইটা উইক দিয়ে আমরা কখনোই টাইট্রেশন করি না, তবুও তো থিওরিটিক্যালি বলা তো যায় উইক অ্যাসিড এন্ড উইক বেস যদি হয়, তাহলে উইক অ্যাসিড কারা থাকবে? উইক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড, এটাকেই ধরে রাখো। আর বেস, উইক বেস, এবার আমি সোডিয়াম কার্বনেটকে মেনশন করতে চাইতেছি। তাহলে এই দুইটার মধ্যকার যদি নাইট্রেশন হয়, তাহলে কনসিডার হচ্ছে কি উইক অ্যাসিড উইক বেস। সেক্ষেত্রে সুইটেবল ইন্ডিকেটর কথা আসছে, কি বলা লাগবে? সুইটেবল ইন্ডিকেটর আনসার হচ্ছে নো ইন্ডিকেটর। নো ইন্ডিকেটর, তার মানে যদি উইক অ্যাসিড বা উইক বেস হয় সেক্ষেত্রে কোনো ইন্ডিকেটর ইউজ করা যাবে না, কোনো ইন্ডিকেটর অ্যাপ্লিকেবল না, কোনোটাই সুইটেবল না যদি দুইটাই উইক হয়। অ্যাকচুয়ালি আমরা ওই টাইটেশন করিই না, উইক অ্যাসিড উইক বেসের টাইটেশনই আমরা করি না। সো দ্যাট এটার আনসার হবে নো ইন্ডিকেটর। তো সুইটেবল ইন্ডিকেটর বা ইন্ডিকেটর সিলেকশনের ব্যাপারটা বুঝলাম, কিন্তু হাফ এখন কারণটা বুঝতে পারি নাই যে এর সময় কোন সময় কোনটা সুইটেবল, কেন সুইটেবল, সেটাই এখন দেখবো, এবং এটাই হচ্ছে মোস্ট ভাইটাল। এটাই হচ্ছে মোস্ট ভাইটাল। আর তা বুঝাতে গেলে যে কাজটা করতে হয় তা হলো টাইট্রেশন কার্ভ। টাইট্রেশন কার্ভ বলতে একটা ব্যাপার আছে, টাইট্রেশন কার্ভ। এই টাইট্রেশন কার্ভের এক্সপ্লেনেশন টাইট্রেশন কার্ভ দিয়েই বুঝাইতে হয় ব্যাপারটা। দেখো টাইট্রেশন কার্ভ আমি ড্র করতেছি, টাইট্রেশন কার্ভ আমরা ড্র করি। হ্যাঁ, এই পাশে লিখলাম ভি অ্যাসিড আর এই পাশে লিখলাম হলো ভি বেস, অর্থাৎ ভলিউম অফ অ্যাসিড এন্ড ভলিউম অফ বেস যখন কিনা মোলারিটি সেম, ভলিউম সেম, সেটা হচ্ছে মিডল পয়েন্ট। এই যে ভলিউম অ্যাসিডের সেই ভলিউমের বেসের, তখন এইটা মিডল পয়েন্ট, আর এই পয়েন্টটাকে বলা হয়
পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট। রিমেম্বার এইটা লিখবা না হয়তো, কিন্তু তোমার জানা থাকবে যে এই মিডল পয়েন্টটা, যে অরিজিনটা, যে পয়েন্টটা, সেটাকে বলা হয় পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট। পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট, পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট, এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট। তো ফাইন, এইখানে পিএইচ এর ভ্যালু 0 থেকে 14। এই যে 0 থেকে 14, এটা হচ্ছে পিএইচ ভ্যালু, পিএইচ লিমিট। একটা সলিউশনে পিএইচ এর লিমিট কত? 0 থেকে 14। এই যে 0 থেকে 14, ফাইন। তারপরে আমরা কিছু ভ্যালু দিব, সেটা র্যান্ডম, 8, 10, এটা র্যান্ডমলি। এইদিকে কিছু ভ্যালু দিব, তাও র্যান্ডম, 6, 5, 4, 3। ওকে, তার মানে 3, 4, 5, 6, 7, 8, 9 করে 10, 10 করে 14 পর্যন্ত। হ্যাঁ, এইখানে কত বলার আগে না, 7। এখানে পিএইচ কত? 7। ওকে, ফাইন। এইটা হলো যেটা করতে যাচ্ছি, তা হচ্ছে টাইট্রেশন কার্ভ। টাইট্রেশন কার্ভ, অ্যাসিডের ভলিউম, বেইজের ভলিউম। তার মানে এটা হচ্ছে বেইজের প্রগ্রেস, আর এটা হলো অ্যাসিডের প্রগ্রেস। এটা বেইজের সাইড, এটা অ্যাসিডের সাইড। একটা সলিউশন কখন পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট আছে? এক টাইট্রেশনে যখন অ্যাসিড বেইজ অ্যাড করো, বেইজে অ্যাসিড অ্যাড করো, ভাইস ভার্সা। অ্যাসিড বেইজ, তুমি অ্যাসিড অ্যাড করো, বেইজ অ্যাসিড অ্যাড করো, ভাইস ভার্সা। দুইটা একটা তো করবা। করার পরে ওয়ান্স সলিউশনটা নিউট্রাল হবে, অ্যাসিড অ্যাড করো বা বেইজ অ্যাড করো, অ্যাসিড বেইজকে বা বেইজ অ্যাসিডকে নিউট্রাল করবে। এবং একটা সময় পিএইচ কত হবে? 7 হবে। পিএইচ কত হবে? এক সময় না এক সময় কি হবে? 7 হবে। পিএইচ এক সময় এসে 7 হইল। আচ্ছা, পিএইচ 7 হবার পর, পয়েন্ট অফ ইকুইভ্যালেন্টে আসবার পর, পয়েন্ট অফ ইকুইভ্যালেন্টে আসবার পর, আচ্ছা দেখো, তাহলে পয়েন্ট অফ ইকুইভ্যালেন্টে মানে আসবার পর তুমি যদি বেইজ অ্যাড করতেছিলা, সাপোজ তুমি অ্যাড করতেছিলা বেইজ, বেইজ অ্যাড করার পরে পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট আসলা, আসবার পরে তুমি সেই বেইজের যে অ্যাডিশন, এটা কন্টিনিউ করে যাচ্ছিলা, বেইজের অ্যাডিশনটা কন্টিনিউ করে যাচ্ছিলা। আর তুমি যে বেইজ অ্যাড করতেছিলা, তার যদি হয় স্ট্রং বেইজ, তুমি যে বেইজ অ্যাড করতেছিলা তার যদি হয় স্ট্রং বেইজ, তাইলে দেখো কি হবে। তাহলে যেটা হবে, পিএইচ 7 থেকে এই যে চলে আসবে উইদাউট চেঞ্জিং দ্য ভলিউম সিগনিফিকেন্ট। মানে ভলিউমের কোনো সিগনিফিকেন্ট, ওই যে বললাম না, একটা ড্রপ, জাস্ট 1 ড্রপ। অর্থাৎ সলিউশন নিউট্রাল হওয়ার পরে যদি তুমি বেইজ অ্যাড করো, আর তা যদি হয় স্ট্রং বেইজ, তাহলে ওই স্ট্রং বেইজের মাত্র একটা ড্রপ দিতে না দিতেই পিএইচটা একদম 7 থেকে লাফ দিয়ে কত চলে আসবে? 8 চলে আসবে। পিএইচটা 7 থেকে জাম্প করে কি হয়ে চলে আসবে? 8। দেখো, পিএইচ 8 চলে আসছে, পিএইচ 8 চলে আসছে, এখনো বেইজের ভলিউম বাড়েনি। খুবই একটা কমপ্লেক্স জায়গায় আমরা আছি। আমি যে বেইজটা অ্যাড করতেছিলাম সেটা একটা স্ট্রং বেইজ, আর স্ট্রং বেইজ অ্যাড করলে যেটা হয়, যখন আমি পয়েন্ট অফ ইকুইভ্যালেন্টে আসি, আগে তো সলিউশন অ্যাসিডিক ছিল, আমি নিউট্রাল করলাম, তারপরও আমি বেইজ অ্যাড করছি, কিন্তু সেই বেইজটা হলো স্ট্রং বেইজ। আর স্ট্রং বেইজ অ্যাড করে যদি আমি 1 ড্রপও দেই, স্ট্রং বেইজ হওয়ার কারণে পিএইচটা হঠাৎ অনেক বেড়ে যাবে। অর্থাৎ 7 থেকে জাম্প করে কি হবে? 8 চলে যাবে, 8 চলে যাবে। অর্থাৎ 8 চলে গেছে, অথচ বেইজের ভলিউম এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। একেবারে হয় নাই তা না, কিন্তু যেটুকু হয়েছে সেটুকু নেগলিজিবল। তারপরে পিএইচ আস্তে আস্তে বাড়ে। দেখো, তারপরেও পিএইচ ইনক্রিজ হচ্ছে, কিন্তু সাথে সাথে ভলিউমও ইনক্রিজ হইতেছে। পিএইচ ইনক্রিজ হইতেছে, ভলিউম ইনক্রিজ হইতেছে, পিএইচ ইনক্রিজ হইতেছে, ভলিউম ইনক্রিজ হইতেছে। আর এই ভলিউম ইনক্রিজ হইতে হইতে এই যে 10 আছে না, 10, এই 10 এর ঘরে যাইয়া এই পিএইচটা আর নো মোর চেঞ্জ, কি হবে না? আর চেঞ্জ হবে না। ভলিউম যতই বাড়াও না কেন, একটা সার্টিন টাইমের পরে পিএইচটা যতটুকু বাড়ছে ওই বাড়ার মধ্যেই থাকবে, আর বাড়বে না, ওখানেই শেষ। ওইখানে যে একটা প্ল্যাটু তৈরি করবে।
যাই হোক স্পেলিংটা একটা প্ল্যাটিউ বলে আর কি, প্ল্যাটিউ তৈরি করবে। তো এরকম একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে যে ভলিউম যতই বাড়াও তুমি পিএইচ যে 10 থাকবে, বাট 10 থেকে কিছু হয়তো প্লাস হবে। তাহলে এটা কখন স্ট্রং বেস হইলে, এটা হচ্ছে স্ট্রং বেস হইলে। স্যার ওকে বলো। স্যার ভি বেস আর কি স্যার, যে সলিউশনটা বেসিক হয়ে যাচ্ছে এরপর ওই সলিউশনের ভলিউম কি চেঞ্জ হচ্ছে ওটা বোঝাচ্ছে? হ্যাঁ, মানে আমার সলিউশনটা ছিল অ্যাসিডিক, আমি তার মধ্যে অ্যাড করছি বেস, বেস অ্যাসিডকে নিউট্রাল করছে, নিউট্রাল করছে যখন তখন পিএইচ 7, পিএইচ যখন 7 হইছে তারপরে আমি তো বুঝতে পারি নাই যে পিএইচ 7 হইছে, আমি তো বেস অ্যাড করতেছিলাম। আমি যখন পিএইচ 7 হওয়ার পরে একটা ড্রপ বেস ফেলে দিছি, ওই একটা ড্রপই পিএইচ কে 7 থেকে জাম্প করে কোথায় নিয়ে গেছে, 8 নিয়ে গেছে। কারণ বেস অ্যাড করলে পিএইচ বারবার কথা ছিল, কিন্তু সেই বাড়াটা প্রথম দিকে একটা জাম্পিং হয়ে যায় স্ট্রং বেস হওয়ার কারণে। কিন্তু তারপরে তুমি ভলিউম বাড়াইতেছো, পিএইচও বাড়তেছে। কার ভলিউম? বেজের ভলিউম। তো বেজের ভলিউম বাড়লে কি পিএইচ বাড়বে না? পিএইচও বাড়বে, তাহলে পিএইচ বাড়তেছে। তো পিএইচ পরে বাড়তে 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 পিএইচ মানে একটা লিমিট আছে, এরপরে আর বাড়বে না, ঠিক আছে, যত ভলিউমই বেজ দাও না কেন। তার মানে এটা হচ্ছে স্ট্রং বেজের সময়কার। ওকে, তো নোট রাখো। আচ্ছা, এইবার আসো, এবার আসো যে তুমি কাজটা উল্টা করো, এবার অপোজিটটা করো। অর্থাৎ আগে বেস, তার মধ্যে তুমি অ্যাসিড ঢালতেছো। এবার এইভাবে চিন্তা করো যে বেস, তার মধ্যে অ্যাসিড অ্যাড করতেছো, অ্যাসিড অ্যাড করতেছো। এবার আচ্ছা, অ্যাসিড অ্যাড করলেও বেজের মধ্যে অ্যাসিড অ্যাড করতেছো, তার মানে পিএইচ বেশি থেকে কমের দিকে যাবে, কমতে কমতে এটা 7-এ চলে আসবে, ঠিক কিনা? 7-এ আসবে। এইবার আসো, যখনই 7-এ আসছে, তুমি 7 আসার পরে পয়েন্ট অফ ইকুইভ্যালেন্ট আসার পর তুমি অ্যাসিড অ্যাড করতেছিলা, এবং তুমি যখন একটা ড্রপ অ্যাসিড এক্সট্রা ফেলে দিছো, এবং সেটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, ওই স্ট্রং অ্যাসিড পিএইচ কে কমিয়ে দিবে না, 7 থেকে কমিয়ে দিবে না, সেটা কমায় আসতেছিল, এখন 7-এর থেকেও কমতেছে। তাহলে 7-এর থেকে যখন কমবে না, ঠিক একই ঘটনা ঘটবে, একদম ঠিকছে চলে আসবে। সিক্সে আসার পরে তারপর আস্তে আস্তে কমবে, কমতে 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 সিটে যায় কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে 7 থেকে জাম দিবে 6-এ যদি স্ট্রং অ্যাসিড হয়, 7 থেকে জাম দিবে 8-এ যদি স্ট্রং বেস হয়, তারপরেও বাড়বে, কিন্তু তখন তো ভলিউমও চেঞ্জ হবে, তারপরেও বাড়বে বা কমবে। এবং এই কমাটা 3 পর্যন্ত, আর এই বাড়াটা হচ্ছে 10 পর্যন্ত। এটা তাহলে কার সময়? স্ট্রং বেসে। এটা তাহলে স্ট্রং বেস, তাহলে সরি, এটা স্ট্রং অ্যাসিড। তাহলে এই হলো স্ট্রং অ্যাসিড, এই হলো স্ট্রং বেস। আচ্ছা, টেল মি তাহলে যে এটা স্ট্রং অ্যাসিড আর এটা স্ট্রং বেস, তাহলে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের টাইট্রেশন না এটা? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের টাইট্রেশন, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের টাইট্রেশন। তাহলে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস যদি আমরা ইউজ করি, তাহলে এইটাই হচ্ছে তাদের টাইট্রেশন কার্ভ। তাহলে পিএইচ এর লিমিট কত? লোয়ার লিমিট কত? 3, হায়ার লিমিট কত? 10। লোয়ার লিমিট কত? 3, আর হায়ার লিমিট কত? 10। যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হয়, ভাইস ভার্সা, কে আগে কে পরে ব্যাপার না, অ্যাসিড বেসে বেসে অ্যাসিডে দিচ্ছে। কিন্তু পিএইচ এর লিমিট কত? লোয়ার লিমিট 3, কত পর্যন্ত নামতে পারবে? 3, এবং কত পর্যন্ত উঠতে পারবে? 10। তাইলে এই পিএইচ এর মধ্যে যেই সকল ইন্ডিকেটর আছে, এই লিমিটের মধ্যে যে ইন্ডিকেটর পাবা তুমি সেই ইন্ডিকেটর এখানে ইউজ করতে পারবা। এই লিমিটের মধ্যে যেই সব ইন্ডিকেটর আছে সবগুলা ইন্ডিকেটর ইউজ করা যাবে। আচ্ছা ফাইন, ফেনোক্সিলিন যাবে 8 থেকে 10 যাবে, মিথাইল অরেঞ্জ যাবে 3 থেকে 5 অ্যারাউন্ড বা 4 পয়েন্ট সামথিং যাবে, হ্যাঁ যাবে। মিথাইল রেড যাবে, তাও তো যাবে। তাহলে কারণ আমার যতগুলো লিমিট ছিল ইন্ডিকেটর, তারা তো লোয়ার লিমিট 3 ছিল আর হায়ার লিমিট 10 ছিল, ঠিক কিনা? তাহলে কি হলো, ইজিলি উই ক্যান অবজার্ভ যে এখানে সুইটেবল ইন্ডিকেটর টাইট্রেশন কার্ভ থেকে ডিসিশন নেওয়া যায়, টাইট্রেশন কার্ভ থেকে নেওয়া যাবে। আমি তোমাকে বললাম যে স্ট্রং বেস আর স্ট্রং অ্যাসিডের এটা টাইট্রেশন কার্ভ। এখন বলো যে কোন ইন্ডিকেটর যাবে? ফেনোক্সিলিন যাবে? তুমি বলবো ইয়েস যাবে। মিথাইল অরেঞ্জ যাবে? হ্যাঁ যাবে। মিথাইল রেড যাবে? হ্যাঁ যাবে। কারণ পিএইচ এর চেঞ্জ দেখেই বোঝা যাচ্ছে যে ওই সকল ইন্ডিকেটর এখানে যাবে, ইউজ করা যাবে। আচ্ছা, এখন তোমার বেস যদি উইক হয়,
বেসটা যদি উইক হয়, তাইলে যে জিনিসটা হবে সেটা হলো গিয়া তুমি বেস ইউজ করতেছিলা কিন্তু বেসটা উইক। এখন বেস উইক হোক আর বেস স্ট্রং হোক, পিএইচ তো এক সময় 7 হবেই, কারণ তুমি বেস ইউজ করতেছো অ্যাসিডের এগেইনস্টে। তাহলে উইক অ্যাসিড হইলেও, উইক বেস হইলেও, উইক বেস যদি হয়, উইক বেস যদি হয় তবুও তো অ্যাসিডকে নিউট্রালাইজ করবে, এবং অ্যাসিডকে যদি সে নিউট্রালাইজ করে একসময় পিএইচ 7ও হবে। পিএইচ কি হবে? 7 হবে। এখন পিএইচ একবার 7 হইছে, উইক বেস পিএইচ 7 করছো, উইক বেস ইউজ করছো করে অ্যাসিডটাকে নিউট্রাল করে ফেলছো এবং পিএইচ 7 এ আসছো, কিন্তু তুমি যেটা অ্যাড করতেছিলা সেটা উইক বেস। উইক বেস হলে যেটা হবে, পিএইচ 7 এর পরে তুমি যখন আরো বেশি উইক বেস অ্যাড করবা, যেমন স্ট্রং বেস অ্যাড করতেছিলা, এমনি ধরো উইক বেস অ্যাড করতেছিলা, উইক বেস 7 এর পরে উইক বেস অ্যাড করলেও পিএইচ এর তেমন কোনো চেঞ্জ হয় না। এই দেখো চেঞ্জ হইছে, এটা যেমন 10 থেকে 20 পর্যন্ত 8 এ চলে গেছে দাম দিয়ে, তারপর 10 পর্যন্ত চলে গেছে। এখানে কিন্তু সেই জাম্পিংও নাই, সেই জাম্পিংও নাই। আবার দেখো 8 এরও নিচে পড়ে আছে, জাম্পিং তো করেই নাই, 8 এর নিচে পড়ে আছে, অথচ ভলিউম কত বাড়াইয়া দিচ্ছে, দেখো। তার মানে হলো বেস যদি উইক হয় তাহলে পিএইচটা 7 এর থেকে মানে যেটুক বাড়ে সেটুক একেবারেই নেগলিজিবল। উইক বেস, উইক বেস, উইক বেস। আচ্ছা এবার বলো তো, আমি যদি উইক বেস আর স্ট্রং অ্যাসিড ইউজ করি তার লিমিট কত বলো তো? আমি অ্যাসিড স্ট্রং নিলাম কিন্তু বেস উইক নিচ্ছি, তাহলে আমি কত লিমিটের ভিতরে আছি? আমার লিমিট কত? 3 থেকে 7, ঠিক না? 3 থেকে 7 বা 7 প্লাস, এইটা তো নিচে নাকি? 3 থেকে 7 বা 7 প্লাস, এইটা নিচে না? তাইলে 8 থেকে 10 যে ফেনফথেলিন, ওইটা কি এখানে আসলো? তাহলে কভার করতে পারছি আমি? অ্যাসিড স্ট্রং বেস উইক, তাহলে 3 হলো লোয়ার লিমিট, 7 বা 7 প্লাস হলো কি হায়ার লিমিট। তাহলে এই ক্ষেত্রে কি ফেনফথেলিন ইন্ডিকেটর হিসেবে যাবে? ফেনফথেলিন ইন্ডিকেটর হিসেবে যাবে না। তাহলে ইন্ডিকেটর হিসেবে কি যাবে? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। দেখতে কিভাবে ডিসিশন আসলাম যে উইক অ্যাসিড আর স্ট্রং অ্যাসিড আর উইক বেস যদি হয় তাহলে কি ডিসিশন ছিল? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। কেন? কারণ ফেনফথেলিন যাবে না, ফেনফথেলিন পর্যন্ত যেতেই পারে নাই সে। আচ্ছা এবার আসো, যদি ঠিক একইভাবে অ্যাসিডটা উইক হয় কি হবে? পিএইচ 7 এ আসবে, আসবেই তো, আসার পরে কমবে, কমবে না? কিন্তু কমবে কেমনে জানো? ওই যে মানে যে কমাটা কমবে এটা 7 থেকে হয়তো 6 এও যাবে না, 7 থেকে তার ভলিউম বাড়তেছে কিন্তু পিএইচ অতটা কমতেছে না, 7 থেকে হয়তো অল্প কিছু কমছে, ভলিউম ইনক্রিজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। 7 থেকে পিএইচ কমতেছে কিন্তু কমতে 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 কমতেও দেখা যাচ্ছে 6 এর নিচে আর নামে না। তার সময়টা উইক অ্যাসিড, এটা কার সময়? উইক অ্যাসিড। এবার চিন্তা করো অ্যাসিড উইক আর এইটা স্ট্রং, এই যে অ্যাসিড উইক কিন্তু বেস স্ট্রং, তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড কি পাইছে? অ্যাসিড উইক মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড কে ধরতে পারছে? ঠিক, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড কি ধরতে পারছে? পারে নাই। তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড যাবে, ইউজ হবে? হবে না। আচ্ছা এদিকে তাকাই, 8 থেকে 10 কে ধরতে পারছে, তাহলে ফেনফথেলিন কি কাজ করতে পারছে, ঠিক না? তাহলে ফেনফথেলিন ইউজ করা যাবে। বলছিলাম না যে স্ট্রং বেস আর উইক অ্যাসিড হইলে ফেনফথেলিন, কারণটা বোঝা গেছে যে কেন ফেনফথেলিন। আচ্ছা সবশেষ কি বলা ছিল? যে দুইটা উইক হইলে। এবার তোমরা একবার ফিল করো তো যে এইটা উইক, এইটা উইক, বলো তো কোন ইন্ডিকেটর? এটা উইক, এটা উইক, একটা হবে না, কারণ ধরতে পারতেছে না, পারছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেডকে, না পারছে ফেনফথেলিনকে। এবার বুঝা গেল যে কেন তখন ইন্ডিকেটর কাজ করবে না। তাহলে could I explain or could I manage you যে what about citation curve? Yes, sir. পারবা এক্সপ্লেইন করতে?
আচ্ছা তোমরা তো আর পুরাটা দেখাবা না, তোমরা কতটা দেখাবা? তোমরা দেখাবা হচ্ছে গিয়ে অ্যাসিডের একটা মানে অ্যাসিডের কোনো একটা আর বেইজের কোনো একটা, ঠিক না? তাহলে তোমরা যদি এমন হয় যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেইজ, তাহলে এটা ড্র করতেছো, ঠিক না? আর যদি হয় স্ট্রং বেইজ উইক অ্যাসিড, তাহলে এটা ড্র করতেছো। আর যদি হয় যে উইক বেইজ স্ট্রং অ্যাসিড, তাহলে এটা ড্র করতেছো। আন্ডারস্টুড? তো দিস ইজ দ্য টাইট্রেশন কার্ভ। এই টাইট্রেশন কার্ভ তুমি মেনশন করবা, এক্সপ্লেইন করবা, ডিটেইলসে বলবা, এবং বলার পরে তুমি ডিসিশন দিবা। এবং তুমি যে ডিসিশন দিচ্ছ সেই ডিসিশনের পরে বা যে ডিসিশনটাকে এস্টাবলিশ করার জন্য এটা গুড এনাফ। তো সবাইকে বুঝতে পেরেছি?